হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 4.3 অর্থাৎ দ্রবণের পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করব। দ্রাব্যতা কী জিনিস, তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হয় তাপমাত্রার সাথে, চাপের সাথে, তারপরে আমাদের গ্যাসের মধ্যে মানে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা চাপ এবং টেম্পারেচারের সঙ্গে কিভাবে চেঞ্জ হয়, এবং প্রকৃত দ্রবণ এটা কয় প্রকার এবং কি কি তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা শুরু করি আজকে দ্রাব্যতা দিয়ে। দ্রাব্যতা কী জিনিস দেখো, বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবথেকে বেশি যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাই হলো ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা। দেখো, আমরা দ্রবণ পড়েছি, দ্রবণের মধ্যে দ্রাবক কী জিনিস, দ্রাব কী জিনিস, এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তোমরা যারা এখনও দ্রাবক কী জিনিস, দ্রাবক কী জিনিস এগুলো জানো না, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এর আগের ভিডিওটা যেটা অলরেডি আপলোডেড হয়ে আছে সেটাকে আগে তোমরা দেখে এসো, তাহলে এই ভিডিওটা তোমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা চলে আসি। দেখো, আমরা জেনেছি যে একটা দ্রবণ তৈরি হয়, একটা দ্রবণ তৈরি হয় কি দিয়ে, দ্রাবক দিয়ে, দ্রাবক প্লাস দ্রাব দিয়ে। এটা কিন্তু আমরা জেনেছি, একটা দ্রবণ তৈরি হয় দ্রাবক এবং দ্রাব দিয়ে। এবার কি বলা হচ্ছে, একটা নির্দিষ্ট উষ্ণতায়, মনে করো একটা সার্টেন টেম্পারেচারে, তোমার রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি মনে করো 100 গ্রাম জল নিয়েছো। কি নিয়েছো? 100 গ্রাম জল নিয়েছো, মানে কিন্তু এটা ভর হলো। 100 গ্রাম জল নিয়ে তুমি মনে করো ফর্সে ওর মধ্যে একটা দ্রাব যোগ করছো, গ্লুকোজ যোগ করছো। তুমি কিন্তু টেম্পারেচার বাড়াবে না বা অন্য কোনো উপায় তুমি অবলম্বন করবে না, জাস্ট তুমি গ্লুকোজ দেবে এবং চামচে করে গুলে দেবে। এইবার যতটা পরিমাণ এইভাবে গ্লুকোজ তুমি ওর মধ্যে অ্যাড করতে পারবে, অর্থাৎ কতক্ষণ অ্যাড করবে, যতক্ষণ পর্যন্ত দেখবে তুমি যে তোমার গ্লুকোজ আর গুলছে না, গ্লুকোজ এবার নিচে পড়ে থাকছে, সেই লিমিট পর্যন্ত, ঠিক যতটা পরিমাণ গ্লুকোজ ওই 100 গ্রাম জলের মধ্যে গুলে যেতে পারে তার এই ভর প্রকাশক ওই সংখ্যাটাকেই কি বলা হয়, দ্রাব্যতা, অর্থাৎ গ্লুকোজের দ্রাব্যতা এইভাবে বলা হবে। তাহলে এবার গ্লুকোজ এবং জল বাদ দিয়ে জলের জায়গায় তুমি দ্রাবক বলো আর গ্লুকোজের জায়গায় তুমি দ্রাব বলো, তাহলে দেখো তুমি বুঝতে পারবে। বলছে একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম, এবং অবশ্যই এটা কিন্তু 100 গ্রাম দ্রাবকের বেসিসে ক্যালকুলেশন করা হবে। দ্রাবকে স্বাভাবিকভাবে, মানে কোনো রকম অস্বাভাবিক কিছু আমরা করবো না, স্বাভাবিকভাবে আস্তে আস্তে নাড়াবো যাতে করে দ্রবীভূত হয়ে যায়। সব থেকে বেশি সংখ্যক যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাই হলো ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা। বারবার ওই উষ্ণতা কেন বলা হচ্ছে, কারণ উষ্ণতার যদি আমি পার্থক্য করে দিই, ফর্সে 25 ছিল, আমি জলটাকে মনে করো গরম করে দিলাম, তখন কিন্তু গ্লুকোজ আরও বেশি গুলে যাবে। তাই দ্রাব্যতা বলতে গেলে একটা নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু আমাদের বলতেই হবে। দেখো, তাহলে দ্রাব্যতাকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে হবে দ্রাবের দ্রাব্যতা অবশ্যই একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা ইজিক্যাল টু দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর। মনে করো এর মধ্যে তুমি যত গ্রাম দ্রাব ঢেলেছো, তুমি মনে করো দ্রাব দিয়েছো এর মধ্যে x গ্রাম, কত গ্রাম? x গ্রাম। তাহলে x দ্রাব্যতা x আপন দ্রবণে দ্রাবকের ভর। মনে করো তুমি কত নিয়েছো, 100 গ্রাম জল না নিয়ে তুমি এখানে যে দ্রাবকটা নিয়েছো সেটা মনে করো y গ্রাম। কত গ্রাম নিয়েছো? y গ্রাম। তাহলে x নিচে y ইন্টু কী হবে 100, আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100তে কত হবে, মানে এটা কিভাবে আসছে দেখো, ওই নিয়মে আসছে যে y গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে x গ্রাম, তাহলে 1 গ্রাম দ্রাবকে কত হবে x/y গ্রাম, আর 100 গ্রাম দ্রাবকে কত হবে x/y ইন্টু 100 গ্রাম। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরও ভেঙে আমরা বোঝাচ্ছি। তাহলে মনে করো আমি y গ্রাম কি নিয়েছি, দ্রাবক নিয়েছি, এবং x গ্রাম আমি দ্রাব নিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে y গ্রাম দ্রাবকে দ্রাব আছে বা দ্রাবে দ্রবীভূত আছে কত, x গ্রাম। দেখো, y গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে x গ্রাম, তাহলে 1 গ্রাম দ্রাবকে কত হবে, আমরা ছোটোবেলা পড়েছি ঐকিক নিয়ম, তাহলে হবে x/y গ্রাম। এবার এখানে কি বলা হয়েছে, কত গ্রামে ক্যালকুলেশন করতে হবে, 100 গ্রামে ক্যালকুলেশন করতে হবে। 100 গ্রাম কি দ্রাবকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যদি দ্রাবকটা
100 গ্রাম নিই তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী কী হয়ে যাবে x/y ইন্টু 100। দেখো এইখান থেকেই কিন্তু আমাদের ফর্মুলাটা এসছে, অর্থাৎ দ্রবণের সর্বাধিক দ্রাবের ভর আমি যতটা দ্রাব যোগ করেছি সেই ভরটা বাই দ্রবণের দ্রাবকের ভর আমি যতটা দ্রাবক নিয়েছি ইন্টু কি ইন্টু 100। এইভাবে কিন্তু আমরা ওই দ্রাবের দ্রাব্যতাকে ক্যালকুলেট করতে পারবো। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বললে সুবিধা হবে, তাই দেখো সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পলও আমি এখানে লিখে রেখেছি যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মনে করো তুমি 80 গ্রাম জল নিয়েছো একটা গ্লাসে, ওই জলে ফর্সে একটা দ্রাব নিয়েছো, যা খুশি দ্রাব হতে পারে, দ্যাটস নট ইম্পর্টেন্ট, দ্রাব নিয়েছি আমরা একটা, সেটা কত গ্রাম দ্রবীভূত হতে পারছে 12 গ্রাম স্বাভাবিকভাবে দ্রবীভূত হতে পারছে। তাহলে ওই দ্রাবকের দ্রাব্যতা কত জলের মধ্যে, তাহলে এটা বার করতে গেলে আমরা আমাদের সূত্র অ্যাপ্লাই করে দেবো। দেখো কি সূত্র আমাদের, তাহলে দ্রাবের দ্রাব্যতা সমান আমরা কি লিখব, দেখো দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর কতটা পরিমাণ দ্রাব আছে 12 গ্রাম দ্রাব আছে, তাহলে উপরে কি লিখবো আমরা 12, নিচে কত, নিচে দেখো কত গ্রাম দ্রবণে দ্রাবকের ভর, দ্রাবক কত নিয়েছি জল, এখানে দ্রাবক 80 গ্রাম জল নিয়েছি, তাহলে নিচে হবে আমাদের 80 ইন্টু কি ফর্মুলা বলছে ইন্টু 100। তাহলে দেখো যদি আমরা কাটাকাটি করি কি আসবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 4 12, তাহলে 3 5 কত হবে 15, তাহলে দ্রাব হবে কত আমাদের 15। ব্যাস, এ কিন্তু কোনো একক হবে না। কেন একক হবে না, তাহলে কেবলমাত্র আমরা বলবো যে অতএব দ্রাবের দ্রাব্যতা 15। কেন একক হবে না বলো, দেখো আমরা যখন একদম সেই ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম পরিমাপে আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে এককহীন ভৌত রাশি। এককহীন ভৌত রাশি কি, যখন কোনো ভৌত রাশি একই প্রকার দুখানা ভৌত রাশির অনুপাত দ্বারা প্রকাশিত হয় তখন সেই রাশির কোনো একক থাকে না। দেখো দেখিনি এখানে, দেখো দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর, তাহলে ওপরেও একটা ভরকে ডিনোট করছে, মানে এখানেও একটা গ্রাম থাকবে, আর দ্রবণে দ্রাবকের ভর এখানে নিচেও কি গ্রাম, দেখো 12 গ্রাম বাই 80 গ্রাম, তাহলে গ্রাম ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এর কোনো কিন্তু একক এই কারণে থাকবে না, অর্থাৎ এটি একটি দ্রাব্যতা এককহীন ভৌত রাশি। তাই আমরা সিম্পলি বলে দেবো যে ওই উষ্ণতায় অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাবকের দ্রাব্যতা 15। দেখো এই দ্রাব্যতাকে আরেকটা কীভাবে প্রকাশ করা যায়, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব ছোট অঙ্ক এবং 1 নম্বর বা 2 নম্বরে তোমাদের দিয়ে দিতে পারে এরকম ছোট জিনিস। দেখো এই দ্রাবের ভর বা দ্রবণের দ্রাবকের ভর এইটাকে কীভাবে কিসের প্রকাশ বলা হয়, এটাকে বলা হয় W/W পার্সেন্টেজের প্রকাশ। W/W পার্সেন্টেজের প্রকাশ তোমরা এরকম কিন্তু অনেক বোতলের গায়ে লেখা দেখতে পাবে, W/W, W/V এরকম দেখতে পাবে, তো এইগুলো আমরা সবকটাই পড়বো। W/V মানে কি, W/W মানে কি, দেখো W/W মানে এটা মানে আর কিছু না, এটা মানে জাস্ট দ্রাব্যতাকে মেনশন করেছে, দ্রাব্যতাকে তোমার কোন এককে প্রকাশ করা হয়েছে। দেখো ওয়েট, W মানে হচ্ছে ওয়েট, মানে এটা ওয়েট/ওয়েট পার্সেন্টেজ, মানে দেখো নিচে কি আছে দ্রাবকের ভর, তাহলে এটা কি, এটাও একটা ওয়েট, আর উপরেও কি দ্রাবের ভর, এটাও একটা ওয়েট, তাই এটাকে ওয়েট/ওয়েট পার্সেন্টেজ আকারেও কিন্তু আমাদের বলা হয়। ব্যাস, তাই এটাকে আমরা বলতে পারি দ্রাবের দ্রাব্যতা 15 ওয়েট/ওয়েট পার্সেন্টেজ, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। এটা কিন্তু একক নয়, কিন্তু এইভাবে আমরা প্রকাশ করতে পারি, বা এইভাবে আমরা বলতে পারি যে দ্রাবের দ্রাব্যতা কিভাবে তুমি মাপছো, দ্রাবের দ্রাব্যতা আমি মাপছি ওয়েট/ওয়েট পার্সেন্টেজে। কিসে, ওয়েট/ওয়েট পার্সেন্টেজে, তাহলে দ্রাবের দ্রাব্যতা ওয়েট/ওয়েট পার্সেন্টেজে কত 15। ব্যাস, এই হচ্ছে জিনিস, এই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরলের মধ্যে কঠিন পদার্থ, যেমন জল একটা তরল পদার্থ, জলের মধ্যে কি কঠিন পদার্থ বিভিন্ন জিনিস গুলে থাকতে পারে, চিনি গুলে থাকতে পারে, নুন গুলে থাকতে পারে, কপার সালফেট গুলে থাকতে পারে, যা খুশি গুলে থাকতে পারে। এই যে কঠিন মানে জলের মধ্যে মানে তরল, যে কোনো তরল, মনে করো জলই কেন হবে সবসময়, যে কোনো একটা তরলটা হচ্ছে কি দ্রাবক এবার তরল, আর দ্রাবক এবারে কঠিন। কি হবে, কঠিন তরলে গুলে যাবে। এইটা কার ওপর নির্ভর করছে, উষ্ণতার ওপর নির্ভর করবে
এবং চাপের উপর কিভাবে নির্ভর করবে সেটা আমরা দেখব। অর্থাৎ দেখো, দ্রাব্যতার সংজ্ঞায় আমরা বারবার কি বলেছি, যে একটা নির্দিষ্ট উষ্ণতা থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট উষ্ণতা থাকতে হবে। অর্থাৎ উষ্ণতা যদি হেরফের হয় তাহলে দ্রাব্যতার কিন্তু পরিবর্তন হবে। এবার সেটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। দেখো, তোমাদের জেনারেলি মনে হতে পারে যে যদি আমরা মনে করো জলের মধ্যে তুমি নুন গুলছো, নুন গুলতে গুলতে তুমি টেম্পারেচার হাই করে দিচ্ছ, জলে আরও বেশি নুন গুলবে, তোমাদের বাস্তব এটাই কিন্তু মনে হবে, কিন্তু এটা ঠিক নয়। একদম মানে র্যান্ডামলি বিহেভ করে এই জিনিসটা। কীরকম, কিছু পদার্থ আছে, কিছু কঠিন পদার্থ আছে যাতে জলে মনে করো গোলা হচ্ছে, এবার আস্তে আস্তে জলের টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তাহলে কি হবে, দ্রাব্যতা আরও কিন্তু বেড়ে যাবে। ঠিক, এটা কিন্তু খুব সত্যি কথা। কিন্তু কিছু পদার্থ এরকমও আছে যাদের টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা আবার কমে যাবে, অর্থাৎ টেম্পারেচার বাড়িয়ে দিলে আর সে জলের মধ্যে গুলবে না, এরকম পদার্থও আছে। আবার এরকম কিছু পদার্থ আছে যাদের টেম্পারেচার বাড়াও বা কমাও কিচ্ছু যায় আসে না, দ্রাব্যতা সেম থাকবে। আবার এমনও একটা দুটো পদার্থ আছে যাদের একটা টেম্পারেচার পর্যন্ত সার্টেন দ্রাব্যতা খুব বেড়ে যায়, আর সেই টেম্পারেচার পরে আবার দ্রাব্যতা কমে যায়, যা খুশি হতে পারে। তাহলে সঠিকভাবে কিন্তু আমরা রিলেশান বলতে পারি না। তাই আমরা এখান থেকে কি জিনিস পড়ব, এখান থেকে আমরা এক্সাম্পল পড়ব। এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কীরকম এক্সাম্পল না, দ্রাব্যতা হ্রাস পায় কাদের কাদের, অর্থাৎ উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি, এই সব ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা বৃদ্ধি, আমি উষ্ণতা কি করছি, উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি। মনে করো জলের মধ্যে আমি একটা কঠিন পদার্থ নিয়েছি, দিয়ে উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে উষ্ণতা বাড়িয়ে দিলে দ্রাব্যতা কাদের হ্রাস পেয়ে যাবে, কাদের, ক্যালসিয়াম সালফেট CaSO4, এর দ্রাব্যতা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। কলিচুন CaOH2, এর দ্রাব্যতা কিন্তু হ্রাস পেয়ে যাবে। দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে, এইদিকে আমাদের দ্রাব্যতাকে ডিনোট করা হচ্ছে, আর এদিকে টেম্পারেচারকে ডিনোট করা হচ্ছে, অর্থাৎ টেম্পারেচার এদিকে বাড়ছে, দ্রাব্যতা এদিকে বাড়ছে। দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঠিক এইভাবে বিহেভ করে। কি হচ্ছে, যত টেম্পারেচার বেড়ে যাচ্ছে দ্রাব্যতা দেখো নিচের দিকে নেমে যাচ্ছে গ্রাফটা, অর্থাৎ দ্রাব্যতা কি হচ্ছে, হ্রাস পেয়ে যায়। তাহলে এর উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কী ক্যালসিয়াম সালফেট, মনে রাখবে ক্যালসিয়ামের লবণ, আর কলিচুন CaOH2 আর CaSO4। ঠিক, আচ্ছা, দ্রাব্যতা বৃদ্ধি পায় কাদের, অর্থাৎ উষ্ণতা আমি বৃদ্ধি করলাম, দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। কে, পটাশিয়াম নাইট্রেট KNO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। দেখো এই নীল রঙের যেটা, এটা হচ্ছে KNO3 গ্রাফ, অর্থাৎ টেম্পারেচার একটু বৃদ্ধিতে দেখো দ্রাব্যতা কতটা বেড়ে গেছে। এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্রাব্যতা একই থাকে, এটা তো খুব মারাত্মক ইম্পর্টেন্ট। এই শেষের দুটো, দ্রাব্যতা একই থাকে, থ্রু আউট একই থাকে, প্রায় একই থাকে বলা যায় না, প্রায় একই থাকে। আমাদের খাবার লবণ NaCl, আমাদের মনে হতে পারে যে জল গরম করলে নুন বেশি গুলবে জলে, একদমই নয়। নুন ঠান্ডা জলেও যে প্রকার গুলবে, গরম জলেও সেই প্রকার গুলবে, মানে খুব স্লাইট চেঞ্জ হয়, খুব স্লাইট চেঞ্জ, মানে প্রায় চেঞ্জ হয় না বললেই চলে। তাই বলা যায় যে NaCl এর দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তন হলেও থ্রু আউট একই থেকে যায়। কি উদাহরণ, NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা আমাদের খাবার লবণ বা সাধারণ লবণ এতভাবে কিন্তু আসতে পারে। আচ্ছা, আর এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এমন একটা পদার্থ আছে, পদার্থের নাম বলো, যার দ্রাব্যতা একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত বাড়ে, অর্থাৎ এই ভায়োলেট কালারের গ্রাফটা দেখো, একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত কিন্তু বাড়ছে, এবং তারপরে যে টেম্পারেচার বাড়ছে দ্রাব্যতা এবার আস্তে আস্তে কমতে থাকছে। এই রকম একটা পদার্থের নাম কি, নাম হচ্ছে গ্লোবার সল্ট। কি সল্ট, গ্লোবার সল্ট। এর সংকেত কি, Na2SO4.10H2O। কি হয় না, তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাও, অর্থাৎ এইখানে যে সার্টেন টেম্পারেচারটা, এটা হচ্ছে আমাদের 32.4 ডিগ্রি সেলসিয়াস, মানে তুমি 0 ডিগ্রিতে মনে করো নিয়েছিলে জল, সেখানে তুমি এটা গুলেছো, এবার তুমি আস্তে আস্তে জলটাকে গরম করছো, টেম্পারেচার বাড়াচ্ছ, দেখবে এই লবণটা হেভি গুলছে, দারুণ গুলছে, বিশাল দ্রাব্যতা, গুলে যাচ্ছে তো গুলেই যাচ্ছে, কিন্তু যেই 32.4 ডিগ্রি সেলসিয়াস এলো তারপরে আর গুলতে চাইছে না, এবার দ্রাব্যতা কমতে চাইছে। ঠিক, তাহলে টেম্পারেচার বৃদ্ধিতে এমন একটা পদার্থের নাম বলো যার একটা সার্টেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা বাড়ে এবং তারপরে আবার কমে। কি এক্সাম্পল হবে, গ্লোবার সল্ট বা গ্লোবাল লবণ। এই সংকেত কি, Na2SO4.10H2O।
তাহলে এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কার দ্রাব্যতা বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধির সাথে, কার দ্রাব্যতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধির সাথে, কার থ্রু আউট একই থাকে এবং কার প্রথমে বাড়ে তারপর কমে। বেশ, এই গেল আমাদের উষ্ণতার প্রভাব। এবার যদি বলা হয় যে এই তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর চাপের কী প্রভাব, অর্থাৎ চাপ যদি আমি বাড়িয়ে দিই বা কমিয়ে দিই দ্রাব্যতা কীরকম চেঞ্জ হবে, তাহলে একটাই তোমাদের অ্যান্সার হবে যে তরলে কঠিনের দ্রাব্যতা চাপের ওপর নির্ভর করে না। যা খুশি হোক চাপ, বিশাল চাপ থাক, চাপ কম থাক, মিডিয়াম চাপ থাক, কিচ্ছু যায় আসে না, দ্রাব্যতা চাপের ওপর নির্ভরই করে না। ব্যাস, কার দ্রাব্যতা এটা কিন্তু মাথায় রাখবে, সবাইকার দ্রাব্যতা নয় কিন্তু, তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতা, তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতা চাপের ওপর নির্ভর করে না। তুমি যদি তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা দেখতে যাও তাহলে কিন্তু নির্ভর করে। তরলের মধ্যে কার দ্রাব্যতা, তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতা চাপের ওপর একদমই নির্ভর করে না। এই গেল আমাদের ব্যাপার। এবার তাহলে স্যার তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা নির্ভর করে না, তো গ্যাসের কীভাবে নির্ভর করে? আচ্ছা, তরলের মধ্যে যদি গ্যাসকে আমরা গুলি, তরলের মধ্যে গ্যাস গোলা কীভাবে? কোল্ড ড্রিঙ্কস, তুমি কোল্ড ড্রিঙ্কসের কথা ভাবো, তরলের মধ্যে কি গ্যাসকে গোলা হয়েছে, গ্যাসকে ডোবানো হয়েছে, দ্রবণ তৈরি করা হয়েছে। এই প্রকার দ্রবণের উষ্ণতা বাড়ালে কি হবে বা কমালে কি হবে, আর চাপ বাড়ালে বা কী হবে বা কমালে কি হবে, সেটাই এবার আমরা দেখব। দেখো, তরলের ওপর তরলে গ্যাসের দ্রাব্যতা, তাহলে তরল মনে করো এই একটা লিকুইড, এই লিকুইডের মধ্যে তুমি একটা গ্যাস দ্রবীভূত করছো, তরল, এর যে দ্রাব্যতা উষ্ণতার উপর প্রভাব কীরকম দেখো। বলছে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে, অর্থাৎ তুমি যদি টেম্পারেচার হাই করে দাও তাহলে কিন্তু গ্যাসের ওই তরলের মধ্যে দ্রবীভূত হওয়ার প্রবণতা কমে যাবে। এক জায়গায়, আর যদি উষ্ণতা কমানো হয় তাহলে দ্রাব্যতা বাড়ে। তাহলে সোজা হিসাব হচ্ছে এটা ব্যস্তানুপাত। উষ্ণতা এবং দ্রাব্যতা, কার? তরলে গ্যাসের দ্রাব্যতা এবং উষ্ণতা এরা পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বেড়ে গেলে দ্রাব্যতা কমে যাবে, উষ্ণতা কমে গেলে দ্রাব্যতা বেড়ে যাবে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভাবো, তুমি বাজার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসছো, যে ব্র্যান্ড তোমার পছন্দ সেই ব্র্যান্ডের নিয়ে এসছো, কোনো সমস্যা নেই, যা খুশি তুমি নিয়ে আসতে পারো, তুমি পেপসি নিয়ে আসতে পারো, কোকাকোলা নিয়ে আসতে পারো, স্প্রাইট নিয়ে আসতে পারো, লিমকা নিয়ে আসতে পারো, 7 আপ নিয়ে আসতে পারো, যা খুশি তুমি নিয়ে আসছো, কিন্তু গ্যাসওয়ালা ওই ইয়েতে হবে না, ফুটি বা মাজা ওতে হবে না, যেগুলো ঝাঁঝ আছে, গ্যাস আছে যেগুলো, সেই কোল্ড ড্রিঙ্কস তুমি নিয়ে এলে, বা ইভেন তুমি সোডা নিয়ে এলে, সোডা ওয়াটার। দেখো এরপর কী করবে, তুমি যদি গরম অবস্থায় খোলো, গরম অবস্থায় তুমি যদি ওটাকে খুলে খাও, প্রথম কথা তো টেস্ট পাওয়াই যায় না, প্লাস সেই ঝাঁঝটাও পাওয়া যায় না, ঠিক। কিন্তু তুমি যদি সেটাকে বাড়ি নিয়ে এসে ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায়, চিল্ড অবস্থায় ওটাকে খুলে খাও, তাহলে দেখবে টেস্টও ম্যাক্সিমাম পাওয়া যাবে এবং কী হবে, ঝাঁঝটাও অনেক বেশি পাওয়া যাবে। কেন? দেখো, দুটো কন্ডিশান। একটা অবস্থায় তুমি যখন গ্লাসে কোল্ড ড্রিঙ্কসটা ঢালছো, তখন সেই কোল্ড ড্রিঙ্কসটা কী অবস্থায় আছে, না ঠান্ডা আছে না গরম অবস্থায় আছে। তুমি যদি গরম অবস্থায় থাকো তাহলে কী হবে, ওখান থেকে গ্যাস উপরে পালিয়ে যাবে তাড়াতাড়ি। যেহেতু গরম, যেহেতু উষ্ণতা বাড়লে কী হবে, দ্রাব্যতা কমে যাবে, তাহলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পালাবে। সেই জন্য তুমি ঝাঁঝটা কিন্তু অতটা ফিল করতে পারো না। কিন্তু যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু তুমি ঝাঁঝটা ফিল করতে পারো। কেন না, উষ্ণতা যদি কমে তাহলে দ্রাব্যতা কিন্তু বেড়ে যায়। তাই অলওয়েজ যদি তোমার ঠান্ডা না লেগে থাকে, গলার কন্ডিশন যদি খারাপ না হয়ে থাকে, তাহলে কোল্ড ড্রিঙ্কস গরম কিনে নিয়ে এসে গরমই খাবে না, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আগে ঠান্ডা করে তারপর খাবে। জিনিসটা খেতেও তোমার ভালো লাগবে, আর তুমি কিন্তু এই সায়েন্সের এক্সপেরিমেন্ট এটাও কিন্তু তুমি খুব ভালো করে বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো চাপের প্রভাব কি হয়। দেখো ওই একই এক্সাম্পল, একটু ভালো করে ভেবে বলো দেখিনি, তুমি যখন প্রথমে এরকম করে ঢাকাটা খুলো কী আওয়াজ হয়, ফস করে একটা আওয়াজ হয়, এবং তুমি যখন গ্লাসে ঢালো তখন কী হয়, প্রচুর ফেনা হয়, দিয়ে বেরিয়ে যায়। কেন হয়? দেখো, তুমি যখন বোতলের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা আছে রেখেছো, ফ্যাক্টরি থেকে ভরে দিয়েছে, তুমি নিয়ে এসেছো, তখন কি ওর মধ্যে গ্যাসটাকে অতিরিক্ত প্রেসারের মধ্যে কিন্তু দেখবে একদম বোতল কিন্তু একদম টাইট অবস্থায় থাকে। বোতল তুমি এরকম চাইলেই দুমড়ে দিতে পারবে না যদি সিল করা থাকে বোতলটা, একদম টাইট অবস্থায়, অর্থাৎ প্রচুর চাপে কিন্তু বোতলটাকে, ওই কোল্ড ড্রিঙ্কসটাকে রাখা হয়েছে। কেন না, দেখো চাপের সঙ্গে চাপ বাড়ালে দ্রাব্যতা বেড়ে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বেশি পরিমাণে গুলে যাবে যদি আমি চাপ বাড়িয়ে দিই।
আর যেই আমি চাপ কমিয়ে দেবো, অর্থাৎ যেই আমি ঢাকাটা খুলবো, অমনি কী হবে, প্রেসার বেরিয়ে যাবে। বা আমি যদি আবার যখন গ্লাসে ঢালবো তখন আরও চাপ কমে গেল, প্রেসার বেরিয়ে চলে গেল। প্রেসার আর নেই বললেই চলে, ওতে নেই নয়, আছে, কিন্তু সেই পরিমাণ প্রেসার নেই। তখন কি হবে, ওই জন্যই তো ফেনাটা কাটে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পুরো বেরিয়ে চলে যায়, দ্রাব্যতা আর বেশি থাকেই না তার। সেই জন্যই কী হয়, দ্রাব্যতা কমে যায়। সেই জন্যই বলে যে কোল্ড ড্রিঙ্কসের বোতল একবার যদি খুলেছো, ওই তুমি 2 দিন 5 দিন পরে খোলা অবস্থায় খাবে, ওরা আর কিচ্ছু পাবে না। পাওয়া যায় কি, শুধু মিষ্টি জল পাবে, কোনো কিন্তু গ্যাসের ঝাঁজ তুমি পাবে না। কেন, তার প্রেসার নেই, এয়ার লিক অবস্থায় আছে, সমস্ত কার্বন ডাইঅক্সাইড ম্যাক্সিমাম কিন্তু বেরিয়ে চলে যাবে জল থেকে। কি হবে, এখান থেকে তরল থেকে গ্যাস বেরিয়ে চলে যাবে। আশা করি তোমরা তরলে গ্যাসের দ্রাব্যতার, উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাবটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে উষ্ণতার প্রভাব কি, সোজাসুজিভাবে ব্যস্তানুপাত। উষ্ণতা যদি বেড়ে যায় দ্রাব্যতা কমে যাবে, উষ্ণতা যদি কমে যায় দ্রাব্যতা বেড়ে যাবে। আর চাপের সাথে কি হলো, চাপের সাথে সমানুপাত। চাপ যদি বাড়ে তাহলে কি হবে, চাপ যদি বেড়ে যায় তাহলে আমাদের দ্রাব্যতাও বেড়ে যাবে, চাপ যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের দ্রাব্যতাও কমে যাবে। দেখো, বিজ্ঞানী হেনরি এই চাপ সংক্রান্ত একদম সূত্র দিয়েছিলেন, এটা কিন্তু হেনরি পর্যবেক্ষণ করেছিলেন এবং উনি এই সূত্রটা দিয়েছিলেন। কি বলেছিলেন না, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। ঠিক, তাহলে দ্রাব্যতা কার সঙ্গে সমানুপাতিক, গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ এবং দ্রাব্যতা পরস্পরের সমানুপাতিক হয়। এটা কার সূত্র নামে পরিচিত, এটা আমাদের হেনরির সূত্র নামে পরিচিত। তাহলে তোমার পরীক্ষায় হেনরির সূত্র কি সম্পর্কিত, এই পরীক্ষাটাও আসতে পারে, শর্ট কোশ্চেন। তুমি কি বলবে, হেনরির সূত্রটি তরলে গ্যাসের দ্রাব্যতা এবং চাপের ওপর যে পারস্পরিক সম্পর্ক, চাপের যে সম্পর্ক তার উপর নির্ভর। আর কিভাবে সম্পর্কিত এরা পরস্পরের সমানুপাতে সম্পর্কিত। এই গেল আমাদের হেনরির সূত্র এবং তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাব। এবং এর আগে আমরা দেখে নিয়েছিলাম যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাব। দেখো, কঠিনের সময় কি চাপের কোনো প্রভাব ছিল না, কিন্তু তরলে চাপের প্রভাব আছে এবং তাতে হেনরি আবার সূত্রও দিয়ে গেছেন। তাহলে দেখো দুটোর মধ্যে কত পার্থক্য। একটাই কিন্তু চাপের কোনো পার্থক্য মানে কোনো সম্পর্ক ছিল না চাপের সাথে, আর একটাই কিন্তু একজন বিজ্ঞানী সূত্র পর্যন্ত দিয়ে গেছেন, সমানুপাতে পরিবর্তিত হয়। আর উষ্ণতার উপর কি, উষ্ণতার সঙ্গে ডাইরেক্টলি ব্যস্তানুপাতি হয়, যা খুশি তুমি নিয়ে এসো, যা গ্যাসই নিয়ে আসো ব্যস্তানুপাতে হবে। আর এখানে উষ্ণতার উপর ভ্যারাইটি, মানে কোনো মেলাতে হয়তো এত ভ্যারাইটি দেখতে পাওয়া যায় না, এখানে এত ভ্যারাইটি এক্সাম্পল আছে। কারোর বেড়ে যাচ্ছে, কারোর কমে যাচ্ছে, কারোর একই থাকছে, কারোর আবার প্রথমে বেড়ে যাচ্ছে, তারপর মনে হচ্ছে না আমার যাওয়াটা ঠিক হবে না, আমি বাড়ি ফিরে আসি, আবার কমে যাচ্ছে। ঠিক, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করব। দেখো, এবার দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়। আগে দ্রবণকে 3 ভাগে ভাগ করা গেছিলো, সেটা আলাদা কথা। ওটা যে আমাদের দ্রাব্য আছে তার ব্যাসের ওপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয়েছিল। এবারে কি করা হবে, এবারে দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে 3 ভাগে ভাগ করা হবে। কি কি, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। দেখো, এই 3টে কি জিনিস আমাদের জানতে হবে। সম্পৃক্ত দ্রবণ বলতে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলা হয়। ঠিক কীরকম জিনিস, মনে করো 1 গ্লাস তুমি জল নিয়েছো, এই 1 গ্লাস জলের মধ্যে ঠিক যতটা পরিমাণ গ্লুকোজ সঠিকভাবে একটা নির্দিষ্ট উষ্ণতায় গুলতে পারবে, ঠিক ওই পরিমাণ যদি গুলতে পারবে, ওইটা গুলে যদি একটা দ্রবণ তৈরি করা হয় তাহলে কি বলা হবে, এটা সম্পৃক্ত দ্রবণ। না বেশি, অর্থাৎ এমন বেশি আমি দিয়ে দিলাম যে গ্লুকোজটা শেষ পর্যন্ত আর গুললই না, না এমন কম যে আরও খানিকটা গুলতো, ঠিক এক্স্যাক্ট মাপ যতটা গুলতে পারবে ঠিক ততটাই দ্রাবকে দ্রবীভূত আছে। এই প্রকার যে দ্রবণ হবে তাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। ফর্সে তুমি যদি আরও ভালোভাবে লজিকটা বুঝতে চাও, মনে করো তোমার ক্যাপাসিটি হচ্ছে 20খানা রসগোল্লা খাওয়ার। কতগুলো রসগোল্লা, 20টা রসগোল্লা।
তুমি যদি বিয়ে বাড়িতে গিয়ে ঠিক 20খানায় রসগোল্লা খাও তাহলে তুমি বলবে আমার পেট একদম ভরেছে, মানে তো ওটা কী দ্রবণ হবে? সম্পৃক্ত দ্রবণ হবে। ঠিক যতটা এক্স্যাক্টলি ক্যাপাসিটি ঠিক ততটাই আছে, যতটা জলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে একটা গ্লুকোজ বা একটা দ্রাবকের মধ্যে একটা দ্রাবক গুলতে পারে, ঠিক ততটা পরিমাণ যদি গলে দিয়ে যে দ্রবণটা তৈরি করবে তাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো অসম্পৃক্ত মানে অভুক্ত। তুমি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ রিপিট হয়ে গেছে, আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায়, তবে ওই উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলা হয়। তোমার ক্যাপাসিটি 20টা রসগোল্লার, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে এবার তুমি খেয়েছো 7টা রসগোল্লা। 7টা রসগোল্লা বিয়ে বাড়িতে কেউ খায় নাকি 7টা রসগোল্লা? তাহলে কি হ্যাঁ আমি এখনও 13খানা রসগোল্লা খেতে পারতুম, আমাকে দিল না, ঠিক তো? তাহলে তুমি যতটা পারতে ততটা নেই, তার থেকে কম আছে। ঠিক এইভাবেই মনে করো একটা দ্রবণ, মনে করো একটা গ্লুকোজের দ্রবণ, গ্লুকোজ আর জল, 1 গ্লাস জলে তুমি 5 চামচ গ্লুকোজ, ফর্সে 5 নয় 8 চামচ গ্লুকোজ তুমি গুলতে পারো, তবে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তুমি 8 চামচের জায়গায় দিয়েছো 3 চামচ, তাহলে কি হবে? আরও বেশি পরিমাণ দ্রাব ওর মধ্যে গোলা যাবে না? যাবে না? যাবে। তুমি আরও রসগোল্লা খেতে পারবে না? পারবে না? পারবে। ঠিক এই প্রকার দ্রবণগুলোকে কি বলা হবে? অসম্পৃক্ত দ্রবণ। মানে ওর এখনও কিন্তু তৃপ্তি হয়নি, অভুক্ত আছে, অসম্পৃক্ত দ্রবণ। দ্রবণটা এখনও কি অভুক্ত আছে, হাঁ করছে, দ্রাব দিলেই ও ঘক করে গিলে নেবে, অর্থাৎ গুলে যাবে দ্রাব। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তোমার এই 20খানা রসগোল্লা খাওয়া থেকে যার বাড়িতে তুমি খেতে গেছো সে তোমাকে আরও 5খানা এক্সট্রা দিয়েছে, অর্থাৎ এবার তোমাকে 25খানা খেতে হবে। এটা কিন্তু খুব কষ্টকর জিনিস। 20খানা রসগোল্লা তুমি খেতে পারবে, কিন্তু তারপরে আবার 5খানা, এটা কিন্তু খুব কষ্টের জিনিস। কিন্তু কোনো একটা কন্ডিশনে তোমাকে চেপে ধরে খাইয়ে দেওয়া হয়েছে, বিশেষ কন্ডিশনে, মানে তোমার উপায় ছিল না। তুমি বলেছো বাড়ি যেতে পারবো না, বলেছে বাড়ি দিয়ে আসবো, দিয়ে এইভাবে কোনো কন্ডিশনে তোমাকে 25খানা রসগোল্লা খাওয়ানো হয়েছে। তাহলে দ্রবণের ক্ষেত্রেও ভাবো, মনে করো 1 গ্লাস আমাদের জলে 8 চামচ গ্লুকোজ গুলতে পারতো, কিন্তু বিশেষ কন্ডিশনে তার জায়গায় 12 চামচ গ্লুকোজ তোমার গোলা হয়েছে। তাহলে কি করা হয়েছে? যে লিমিট ছিল, ক্যাপাসিটি ছিল, সেটাকে ছাড়িয়ে যাওয়া হয়েছে। তাহলে বিভিন্ন কন্ডিশনে এই প্রকার যে দ্রবণ হবে সেই দ্রবণকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব থাকা উচিত, কোনো বিশেষ শর্তে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। তাহলে কি হলো না, একটা লিমিট হলো, একটা লিমিট এরিয়া হলো, লিমিট এরিয়ায় থাকবে আমাদের সম্পৃক্ত, সম্পৃক্তর থেকে নিচে যদি থাকে সেটাকে বলা হবে অসম্পৃক্ত, আর সম্পৃক্তর ওপরে যদি হয়ে যায় সেটাকে বলা হবে অতিপৃক্ত। আশা করি তোমরা এই 3টে দ্রবণ খুব ভালো করে বুঝতে পেরেছো। সম্পৃক্ত দ্রবণ কী জিনিস, অসম্পৃক্ত দ্রবণ কী জিনিস এবং অতিপৃক্ত দ্রবণ কী জিনিস। চলো এরপরে আমরা চলে আসি আর একটা কনসেপ্টে, সেটা হচ্ছে কেলাস। কেলাস কী জিনিস? দেখো কেলাস আমরা ফটকিরি দেখেছি না, এরকম একটা 3D মডেল থাকে, 3D টাইপের দেখতে হয়, নির্দিষ্ট তল দিয়ে থাকে। তুঁতে দেখেছি আমরা মিছরি দেখেছি। এই যে জিনিসগুলো, এইগুলোকে বলা হয় কেলাস। কেলাস কাকে বলা হয়? সংজ্ঞা যদি আমরা পড়ি, বলা হবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলা হয়। এক্সাম্পল কি? তুঁতে, ফটকিরি, মিছরি প্রভৃতি। এটা আমরা করে নেব। এবার দেখো কেলাস আমরা কিভাবে তৈরি করব, কোনো একটা পদার্থের কেলাস আমরা কি করে তৈরি করব, এটা আমাদের জানতে হবে। এই যে প্রসেসটা আমরা তৈরি করি কেলাস, সেই প্রসেসটাকে বলা হয় কেলাসন। কি? কেলাসন। দেখো বলছে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ বা গলিত অবস্থায় অথবা পদার্থটিকে ঊর্ধ্বপাতিত করে কেলাস প্রস্তুত প্রক্রিয়াকে কেলাসন বলা হয়। কি করা হয়? দেখো মনে করো তুমি এই কপার সালফেট নিয়েছো, কপার সালফেটের একটা দ্রবণ তুমি নিয়েছো। এই কপার সালফেটের দ্রবণ নিয়ে এইখানে একটা বীজ কেলাসকে ইউজ করতে হয়, অর্থাৎ একটা ছোট্ট বড় কপার সালফেটের এরকম একটা দানাকে তুমি বেঁধে এর মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছো। এবার প্রথমে কি ছিল? প্রথমে দ্রবণটাকে তুমি গরম করে দিয়েছো।
গরম করে এবার তুমি আস্তে আস্তে ঠান্ডা হতে রেখেছো। ঠান্ডা হতে রাখলে দেখবে এর মধ্যে কপার সালফেট আস্তে 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 জড়ো হয়ে এই দানাটার কাছে চলে আসবে। যা এর মধ্যে কপার সালফেট এর মধ্যে মিশেছিল সব কী হবে, যত সময় যাবে, যত এই দ্রবণটা ঠান্ডা হবে, তত সব কি এই কেলাসটার কাছে চলে আসবে। এটাকে বলা হয় বীজ কেলাস। কী কেলাস? বীজ কেলাস। অর্থাৎ যে বস্তুর কেলাস আমরা তৈরি করছি, যার দ্রবণ আমরা নিয়েছি, তার একটা ছোট্ট পারা কেলাসের দানা এরকম দড়ি দিয়ে আমরা ঝুলিয়ে দেবো। তার ফলে কী হবে, খানিক্ষণ পরে এখানে দেখবো একটা বড় পারা কেলাস তৈরি হয়ে গেছে। যা দ্রবণে কপার সালফেট ছিল বা আমাদের তুতে ছিল আর কি, সব তুতে এসে এক জায়গায় এরকম জড়ো হয়ে ডেলা হয়ে বসে আছে। ঠিক অনেকটা কার মতো বলো তো, বাস্তব এক্সাম্পল তুমি যদি বলো, তোমার বাড়িতে যদি কোনোদিন ছানা কাটা হয়ে থাকে, তুমি সেই ছানা কাটা থেকে বুঝতে পারবে। দুধকে প্রথমে কি করা হয়, খুব গরম করা হয়। গরম করে কি করা হয়, ভিনিগার বা আমাদের ছানার জল বা আমাদের লেবুর রস, যা দিয়ে যা খুশি দিতে পারে, দিয়ে কী হয়, খুব আস্তে 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 নাড়িয়ে দেওয়া হয়। এরপরে কি করা হয়, দেখবে ছানা কেটে গেল। এরপরে তুমি ওটাকে চুপচাপ রেখে দেবে খানিকক্ষণ। তুমি খানিকক্ষণ না নাড়িয়ে যদি রেখে দাও, তাহলে দেখবে যে প্রথমে তুমি যখন গরম অবস্থায় ছানাটাকে কেটেছিলে, তখন ছেঁড়া 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 টুকরো 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 অংশে বিভক্ত হয়ে গেছিলো। কিন্তু তুমি যদি খানিকক্ষণ রেখে দাও চুপচাপ, কিচ্ছু না করিয়ে, কাটার পরে ঠান্ডা হতে, দেখবে আস্তে 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 সেগুলো জমাট বেঁধে একটা বড় ডেলায় পরিণত হয়ে যায়। তখন কিন্তু একটা সাইডে মানে একটু হালকা ঘোলাটে পারা সবুজ রঙের জলটা দেখতে পাওয়া যায়, এবং একটা সাইড করে কিন্তু ওই ছেঁড়া ছেঁড়া না থেকে তুমি যদি কন্টিনিউয়াসলি যদি নাড়ো, তাহলে কিন্তু হবে না, চুপচাপ রেখে দিতে হবে। তাহলে দেখবে টোটাল ছানার ওই টুকরোগুলো একসঙ্গে এসে একটা মানে সেই কী বলবো, একটা বড় ডেলাতে পরিণত হয়ে যায় এবং বেশ আঁটো আঁটো পাড়া হয়ে যায়। এই একই রকম প্রসেস কেলাসও। এইভাবেই কিন্তু আমাদের কেলাস তৈরি করা হয়। আর এই যে প্রসেসটা, এই যে আমাদের জলীয় দ্রবণ থেকে বা দ্রবণ থেকে, সম্পৃক্ত দ্রবণ থেকে বা ডাইরেক্ট কোনো পদার্থ থেকে ঊর্ধ্বপাতিত করে এইভাবে যে কেলাস তৈরি করার পদ্ধতি, এটাকে বলা হয় আমাদের কেলাসন। এই পদ্ধতিটাকে বলা হয় আমাদের কি, কেলাসন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ এবং এমসিকিউ পাওয়ার ইচ্ছা হয়, তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এলআরএনআর ডাউনলোড করো বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো। সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। ওকে, টাটা। আবার দেখা হবে পরবর্তী সময়, পরবর্তী ভিডিওতে।